নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতাটি। প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি নামেই পরিচিত। তার প্রথম রচিত বিদ্রোহী কবিতার জন্য তার প্রতিটি লেখার মাধ্যমে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজের অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে। তার সর্বপ্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। আমাদের আলোচ্য প্রলয়োল্লাস কবিতাটি তার অগ্নিবীণা 1922 কাব্যগ্রন্থের প্রথম কবিতা। তোমাদের জানা আবশ্যক, কাব্যটি ইংরেজ শাসনের বিরুদ্ধে রচনা করায় কাব্যটি প্রকাশের পরেই প্রকাশক সহ কবিকে কারারুদ্ধ করা হয়েছিল। আচ্ছা, কবিতাটি পড়ার আগে প্রথমে আমরা কবিতার নামকরণ সম্পর্কে জেনে নিই। দেখো, কবিতার নাম প্রলয় উল্লাস বা প্রলয় উল্লাস। আচ্ছা, এই কথার অর্থ কি? ধ্বংসের উল্লাস বা আনন্দ। অর্থাৎ কবি ইংরেজদের নির্মম অত্যাচারের প্রাচীরকে ধ্বংস করতে বলে আনন্দ বা উল্লাস করতে বলেছেন। বলতে পারি ভারতবাসীর মনে চেতনা জাগানোর জন্য এটি একটা কবিতা বলতে পারি। তাহলে চলো মূল পাঠ শুরু করা যাক। দেখো, কবিতায় কবি প্রথমেই তোরা সম্বোধন করেছেন। আচ্ছা, তোমরা বলতে পারবে এই তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? হ্যাঁ, ঠিক, তোরা বলতে পরাধীন ভারতে যারা সত্যই স্বাধীনতাকামী জনমানস ছিল তাদের বুঝিয়েছেন। যারা সত্যই স্বাধীনতার জন্য দেশের প্রতি আত্মবলিদান দিয়েছেন তাদের বুঝিয়েছেন, সেই সমস্ত বিপ্লবীদের বুঝিয়েছেন। আচ্ছা দেখো, কবিতায় কবি প্রথমে কি বলছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। অর্থাৎ তোরা দেশবাসীর সবাই আনন্দ কর, উল্লাস কর। ওই যে আমাদের দেশের নূতন পতাকা দেখা যাচ্ছে, তেরঙ্গা পতাকা, যা কালবৈশাখী ঝড়ের মতো বা বিপ্লবের ঝড়ের মতো বয়ে আসছে। বিপ্লবরা ঝড়ের মতো বয়ে নিয়ে আসছে ওই স্বাধীনতার পতাকাকে। কবি যখন কবিতাটি লিখছেন তখন ভারতে ব্রিটেনের পতাকা উঠছে, তাই এই লাইনের মাধ্যমে তিনি তেরঙ্গা পতাকাকে ঝড়ের সঙ্গে তুলনা করে বলেছেন। এরপর দেখো, আবার কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। অর্থাৎ এবার এই প্রলয় বয়ে নিয়ে আসছে অনাগত বা যে আগে কখনো আসেনি। অনাগত কথার অর্থ হচ্ছে যে আগে কখনো আসেনি। আচ্ছা, সে প্রলয় নেশায় বা ধ্বংসের নেশায় যেন নৃত্য পাগল হয়ে আছেন। এখানে কবি মহাকালের বা নটরাজ, যাকে আমরা শিব বলে জানি, তার নটরাজ নৃত্যের কথা বলছেন। মহাকাল যেভাবে নিজের প্রলয় নাচনের মাধ্যমে সারা বিশ্বকে ধ্বংসের ভয়াবহতা দেখিয়েছিল, তেমনই রূপ ধারণ করতে বলছেন কবি ভারতবাসীদের। কেন বলছেন? ইংরেজ শাসন ধ্বংসের জন্য। সেই সময়ে একটু ভেবে দেখো। তাই দেখো, কবি বলছেন সিন্ধু পারে সিংহদ্বারে, অর্থাৎ সমুদ্রের ওপারে আন্দামান ইংরেজরা সেলুলার জেল বানিয়েছিল। বিপ্লবী ভারতবাসীকে বন্দি করতো সেখানে, যাতে তারা কোনোভাবেই ভারতবর্ষে আর ফিরে আসতে না পারে, পালিয়ে হোক, যেভাবেই হোক। তাই কবি এই কারাগারের সিংহ যে দুয়ার, অর্থাৎ যে ফটক বা দরজা, সেটাকে ধমক এনে তার আগল বা শিকল ভেঙে ফেলতে বলছেন। যেমনভাবে বলেছেন, তোমরা ক্লাস 9-এ পড়েছো বা তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। ঠিক ওরকমভাবে আগল ধমক ভাঙতে বলছেন, ধমক দিয়ে ভাঙতে বলছেন ওই আগলটাকে, ওই শিকলটাকে। এরপর দেখো, কবি বলছেন মৃত্যু কখন অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। সেই সিংহদ্বারের ভেতরে যেন মৃত্যুও গভীর অন্ধকারে পড়ে রয়েছে। কেন? তাই কবি বলছেন মহাকাল যেমন চণ্ডরূপ ধারণ করেছিল, সেই ধূপ আর ধোঁয়ার মধ্যে দিয়ে বজ্রশিখা, অর্থাৎ আকাশে বাজ পড়লে যেমন মনে হয় সারাটা আকাশ ফেটে পড়ছে, ঠিক তেমন কঠিন আগুনের মশাল জ্বালিয়ে ইংরেজ শাসন উৎখাত করার জন্য মহাকাল যেন আসছে। মহাকালের রূপে কারা আসছে? ভারতের সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবীরা আসছেন। অর্থাৎ কবি এখানে
ভারতের স্বাধীনতাকামী বিপ্লবীদেরকে বা ভারতবাসীকে মহাকালের রূপে পরিণত হয়ে লড়াই করার কথা কবি বলছেন। কবি সবাইকে জাগরিত করতে চাইছেন এই কবিতার মাধ্যমে। আচ্ছা, এর পরের স্তবকেই দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ ওরে তোরা ওই চণ্ডরূপ দেখে ভয় পাস না, সে যেন হাসতে হাসতে আসছে, তাই তোরা আনন্দ কর, জয় জয়কার কর। এবার কবি মহাকালের রূপের বর্ণনা দিচ্ছেন, দেখো কেমন। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্ব পাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাণ ঝোলে, দোদুল দোলে। অর্থাৎ নৃত্যরত মহাদেবের জটা, চুল বা ঝামরের দোলায় যেন গগন বা সমগ্র আকাশ দুলছে, আর সেখান থেকে যেন মহাকালকে জ্বালামুখী বা ধূমকেতুর মতো চামর দিয়ে আহ্বান জানানো হচ্ছে। তোমরা চামর সবাই দেখেছো, দেবতাদের আরতির সময় ব্যবহার করা হয়। এরপর দেখো বলছেন, এই বিশ্বপাতা বা বিশ্বপিতা বা পৃথিবীকে যেন তিনি ধারণ করে রেখেছেন, আর তার রক্তাক্ত তলোয়ার বা খড়গ বা কৃপাণ থেকে যেন রক্ত পড়ছে, সে ধ্বংস করতে করতে আসছে, তাই দোদুল দুলতে দুলতে রক্ত যেন খড়গ থেকে পড়ছে। অর্থাৎ মহাকালের যে উগ্র চণ্ড রূপ, এখানে কবি সেই রূপের কথা বলছেন। ভারতবাসীও যেন ঠিক সেরকমই উগ্র চণ্ড রূপ ধারণ করে ভারতের স্বাধীনতার দিনকে বয়ে নিয়ে আসছেন। এরপরেই দেখো কবি বলছেন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। মহাকালের এই উচ্চ নাদের হট্টগোলে চরাচর বা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে বা চুপ করে গেছে। এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন, ইংরেজদের ভারতবাসীর ওপর হওয়া ভয়ানক শাসন এবং অত্যাচারে সমগ্র বিশ্ববাসী যেন স্তব্ধ হয়ে গেছে। দ্বাদশ রবির বন্যি চালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তের কাদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু তোলে কপোল তলে। অর্থাৎ দ্বাদশ রবি, এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে। দ্বাদশ রবিকে দুটো অর্থে প্রকাশ করছেন হয়তো কবি। আমরা অনুমান করেই বলতে পারি 12 মাস অনুযায়ী সূর্যের যে 12 রকম তেজ, তার কথা কবি বলছেন। আবার বলতে পারি মধ্যাহ্নে বা দুপুর 12টায় সূর্যের যে তেজ প্রকাশ পায়, তার কথা কবি বলছেন। এবার কবিতায় দেখো বলছে, দ্বাদশ রবির বন্যি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়। অর্থাৎ সূর্যের যে ভয়ঙ্কর তেজ, যা বন্যি জ্বালার মতো মহাকালের নয়ন কটায় বা ত্রিনয়নে দেখা যাচ্ছে, সেই মহাকাল যেন দিগন্তের বা চারিদিকের কাঁদন বা কান্না যেন লুটাচ্ছে, চারিদিকে মানুষের হাহাকারকে যেন লুটিয়ে নিচ্ছে, নিজের করে নিচ্ছে, যা আগুনের মতো বর্ণ বা পিঙ্গল রূপ ধারণ করে তার জটায় ত্রস্ত বা ভীত হচ্ছে। বুঝতে পারলে? লাইনে দেখো বলেছে না, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু দোলে কপোল তলে। অর্থাৎ চারিদিকের এই কান্না হাহাকারে মহাকালের বিন্দু বিন্দু চোখের জলে 7 সমুদ্র বা মহাসিন্ধু যেন দুলছে। কোথায়? তার গালে যেন দুলে পড়ছে। এরপর দেখো কবি বলছেন, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। এই বিশ্বমা বা পৃথিবীকে যেন সে তার বিপুল, সে অর্থাৎ কে? মহাকাল, তার বিপুল বা বিরাট বাহু দিয়ে জড়িয়ে ধরে আছে। আচ্ছা, আমরা বলতে পারি কবি মহাকালের বিভিন্ন রকম রূপের বর্ণনার মাধ্যমে, এই যেটুকু আমরা বললাম, মহাকালের বিভিন্ন রূপের বর্ণনার মাধ্যমে বলতে চেয়েছেন ভারতবাসীও যেন মহাকালের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে একদিন, যেদিন ভারতের স্বাধীনতার দিন আস্তে আস্তে ঘনীভূত হতে থাকবে। কবিতার প্রথম পর্বের তাহলে আমরা বলতে পারি, কবি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী দেশবাসীর মনে স্বাধীন ভারতের একটা বীজ বপন করতে চেয়েছেন। ভারতবাসীকে পরাধীনতার শিকল ছিঁড়ে জেগে উঠতে বলেছেন এবং ভারতবাসীকে হয়ে উঠতে হবে মহাকালের চণ্ডরূপের মতো। এই নির্দেশ তিনি দিয়েছেন। কথা তিনি বলে সবাইকে জাগ্রত করতে চাইছেন। এরপর দেখো বলছেন, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ প্রলয়ঙ্কর বা মহাকাল হাক দিতে দিতে বা চিৎকার করতে করতে আসছে প্রলয় নিয়ে, তাই সবাই জয়ধ্বনি কর, তোরা আনন্দ কর, উল্লাস কর।
মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। অর্থাৎ মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ কথার বলতে বোঝায় ভয় করো না। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। যাই হোক, দেখো সারা জগতের প্রলয় যেন ঘনীভূত হচ্ছে। ঠিক যেমনভাবে কবি সেই সময় কবিতা লিখছেন, সেই পরাধীন ভারতে যেভাবে সুপ্ত স্বাধীনতা একদিন প্রলয় বয়ে আনবে ভারতবর্ষে, তাই পরের লাইনেই কবি বলছেন, প্রলয়ের এই ধ্বংসলীলার মধ্যেই জরাই মরা মুমূর্ষদের প্রাণ লুকানো আছে। এখানে জরাই মরা মুমূর্ষু বলতে বোঝায় মৃতপ্রায় অসুস্থ প্রাণ, অর্থাৎ অত্যাচারিত, শাসিত, শোষিত, অবহেলিত ভারতবাসীর মৃত্যুর সম্মুখে চলে গেছে, আর তাদের সতেজ সুস্থ স্বাভাবিক প্রাণ লুকানো আছে ভারতের স্বাধীনতার মধ্যে। তাহলে বলো তো এখানে মুমূর্ষু কারা? হ্যাঁ, পরাধীন ভারতবাসীরা। এরপরেই দেখো কবি আশাবাদীর মতো একটা আশা রেখে যেতে চাইছেন, তাই জন্য বলছেন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ ভারতবর্ষের পরাধীনতার ঘোর অন্ধকারের নিশি শেষ হবে, ভারতের স্বাধীনতার উষা বা সূর্য অরুণ হাসিতে উঠবে একদিন। কবে? যেদিন ভারতবর্ষ স্বাধীনতা স্বীকৃতি পাবে, করুণতার মধ্যে দিয়ে যেন সে উঠবে। ঠিক যেমন মহাকাল বা দিগম্বরের জটায় এক ফালি চাঁদ কিরণ দেয়। তোমরা দেখবে শিব বা মহাকালের কোনো ফটোতে এক ফালি চাঁদ, এক ফালি যেমন কুমড়োর টুকরো হয়, ঠিক ওরকম এক ফালি চাঁদ যেন মিষ্টি কিরণ দিচ্ছে, ঠিক সেরকম। আর সেই আলোতে প্রতি ঘর ভরে উঠবে। তাই সবাই জয়ধ্বনি কর। ধ্বংসলীলার মধ্যে থেকেও কবি শুভ সূচনার একটা আশা রাখছেন আমাদের কাছে। এবার কবি মহাকালের আগমনের কথা বলছেন, যার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন ভারতবর্ষের স্বাধীনতার দিন ঘনিয়ে আসছে। দেখো কবি বলছেন, ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানে, রনিয়ে ওঠে হেরসার কাদন বজ্রগানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। অর্থাৎ ওই যে মহাকালের সারথি বা রথের চালক রক্তের বিদ্যুৎ যেন চাবুকের মতো হানছেন, সেই চাবুকের আঘাতে রনিয়ে বা চিৎকার করে উঠছে হেরসা, অর্থাৎ ঘোড়া আওয়াজ করে চিৎকার করে উঠছে। চারিদিকে দুর্যোগের ঘনঘটা যেন। সেই মহাকালের রথের ঘোড়ার দাপটে নীল আকাশের উল্কা ছোটাছুটি করছে। ওই আকাশের নীল খিলানে, অর্থাৎ নীল আকাশে উল্কাও যেন ছোটাছুটি করছে। এখানে মহাকালের আগমনের মাধ্যমে না স্বাধীনতা বয়ে আনা ভারতবর্ষের বিপ্লবীদের কথা কবি কিন্তু বলছেন। প্রথম থেকেই কিন্তু বলছি আমি এই কথাটা। মহাকালের বিভিন্ন রূপের মতো কবি হয়ে উঠতে বলছেন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদেরকে। এরপর দেখো, অন্ধকারার বদ্ধ কূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, অন্ধকারার বা ওই যে আন্দামানের কারাগারের যারা বন্দি, তারা যেন কূপ বা কুয়োতে পতিত। আচ্ছা, তোমরা তো কুয়ো সবাই দেখেছো। কুয়োর অনেক গভীরে গেলে যেমন অন্ধকার দেখা যায়, ঠিক তেমন কারাগারও খুব কষ্টদায়ক এবং অন্ধকার ছিল। সেখানে দেবতাদের বেঁধে রাখা হয়েছে যজ্ঞের জন্য। যজ্ঞের সময় বলি দেওয়া কাঠকে যেমন স্তূপ করে রাখা হয়, ঠিক সেরকমভাবে যেন সেখানে দেবতাদের বেঁধে রাখা হয়। যেখানে দেবতা কারা? ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবীরা, যাদের আন্দামানের জেলে বা কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাহলে বলো তো দেবতারা কারা? তোমরাই বলো আবার। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী। এর পরের লাইনেই কবি বলছেন, এই তো সে আসছে, তার আসার সময় হয়ে গেছে, তার রথের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কবি মহাকালের আগমনের মধ্যে দিয়ে সেই শিকল পরা বিপ্লবীদের আগমনের কথা বলছেন। তারা ভারতবর্ষের স্বাধীনতার দিন বয়ে আনছে, তাই সবাই জয়ধ্বনি কর, আনন্দ কর। এরপর দেখো কবি বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। অর্থাৎ এই ধ্বংসলীলা দেখে তোরা ভয় পাস না,
প্রলয় নূতন সৃষ্টিকারী, কারণ ধ্বংসের পরেই আবার নতুন করে সব সৃষ্টি হয়। তাই নবীন বা নূতন স্বাধীনতার দিন আসছে, জীবন হরণ করা অসুন্দরগুলোকে ছেদন করতে, ধ্বংস করতে। বলতে পারি এই প্রলয় ভারতের পরাধীনতার দিনগুলোকে ধ্বংস করে নূতন স্বাধীনতার দিন নিয়ে আসবে। কবিও এই আশাটাই রেখেছিলেন যখন কবিতাটা লিখছেন। এরপরে তাই জন্য বলছেন, দেখো, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই প্রলয় এমন ভয়ঙ্কর কেশে বেশে আসলেও মধুর হাসি বা মিষ্টি হাসি হেসে যেন আসছে, ভেঙে বা ধ্বংস করে আবার পুনরায় নতুন করে গড়তে জানে সে চির সুন্দর, সে চিরকালই সুন্দর। কে? প্রলয়। কারণ ধ্বংসের পরেই শুভ সূচনা হয়। তাই তোরা এই ধ্বংসলীলাতেও আনন্দ কর, উল্লাস কর। দেখো এরপরে বলছেন, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর বধুরা, প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ এই ভাঙা গড়া বা ধ্বংস ও নতুনভাবে সৃষ্টির খেলা, এটা তো চিরকালেরই খেলা, চিরকাল হয়েই আসছে এ খেলা। তবে ভয় কিসের? তোরা ধ্বংসকে জয় জয়কার করে আহ্বান জানা। এই প্রলয় বা ধ্বংসকে প্রদীপের আলোয় বরণ করে নেওয়ার কথা কবি বধূদের বলছেন। সুন্দর বা শুভ দিন আসছে, কাল ভয়ঙ্করের বেশি, তাই তোরা ধ্বংসকেই আনন্দ করে বরণ করে নে। আমরা বলতে পারি এই কবিতাটি সম্পূর্ণটাই ভারতবাসীর মনে চেতনা জাগানোর কবিতা। কবি ভারতবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন সেই সময়ে দাঁড়িয়ে। আচ্ছা, কবিতার শেষে তোমাদের কাছে আমার প্রশ্ন, তোরা সব জয়ধ্বনিকর কথাটি কতবার কবিতায় আছে? ভালো করে দেখে কবিতাটা ভালো করে রিডিং পড়ে উত্তরটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।